প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের এই ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আপনারা শুনছেন ভৌতিক অনুভূতি। কিছু অনুভূতি এমন যেটা আপনাদেরও হতে পারে। আপনাদের সাথে আমি আছি সজল। প্রিয় লিসেনার্স, ছোটবেলায় হেরিকেনের আলোয় বসে মুরব্বীদের কাছ থেকে সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন। আমাদের এই ইউটিউব চ্যানেলে এপার বাংলা ও ওপার বাংলা সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলোই মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। প্রিয় লিসেনার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, আজকেও যে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটিও আমাদের পাঠিয়েছেন আপনাদের সবার প্রিয় তরিকুল ইসলাম ভাই। তিনি ঘটনাটি সংগ্রহ করেছেন আরাফাত নামক এক ভাইয়ের কাছ থেকে। আমি আরাফাত ভাইয়ের ভাষায় আপনাদের ঘটনাটি বলছি। খৈয়াছড়া ঝর্ণার নাম আপনারা অনেকেই শুনেছেন। একদিন অনেক বন্ধুবান্ধব সহ আমরা এই খৈয়াছড়া ঝর্ণা দেখার জন্য ঘুরতে বের হই। মূলত এটা ছিল একটা শিক্ষা সফরের মতো, কারণ আমাদের সাথে আমাদের শিক্ষকরাও ছিলেন। আমরা যখন খৈয়াছড়া ঝর্ণা দেখার উদ্দেশ্যে সেখানে যাই, সেখানে যাওয়ার পর আমাদের শিক্ষকরা আমাদের কয়েকটি দল করে ভাগ করে দেন এবং তারা কড়াকড়িভাবে বলে দেন যে সবাই যেন একসাথে থাকি। তখন আমরা কি করি, আমি এবং আমার আর দুইজন বন্ধু মিলে আমরা এই দল থেকে বের হয়ে আমরা আলাদা রাস্তা নিয়ে হাঁটা শুরু করি। 20 জন করে 6টি দলেই আগে চলে গেল। আমরা 3 জন আস্তে আস্তে খালের ভেতর থেকে ঝর্ণার দিকে এগোচ্ছিলাম। যেখানে আমাদের গাড়িগুলো রাখা হয়েছিল সেখান থেকে ঝর্ণা পর্যন্ত প্রায় 25 মিনিটের পথ এবং যেতে হয় খালের ভেতর থেকে। তখন আমরা 3 জন কিছু দূর গিয়ে দুই দিকে 2টি খাল দেখতে পাই, কিন্তু আমরা তখন বুঝতে পারছিলাম না যে আসল ঝর্ণাটা কোন দিকে। এমন সময় একটি খালের দিকে ঝর্ণার শব্দ পাই। তখন আমরা 3 জন কি করি, সেই ছোট্ট খালের সামনে দিয়ে এগোতে থাকি। কিছু দূর গিয়ে একটা ঝর্ণা পাই, তবে এটা ছিল ছোট্ট একটি ঝর্ণা। তখন আমরা 3 জন চিন্তা করি হয়তো সামনের দিকে এর চেয়ে বড় কোনো ঝর্ণা দেখতে পাওয়া যাবে। আমরা 3 জন খালের উপর থেকে পাহাড় ও জঙ্গলের পাশ দিয়ে সামনে এগোচ্ছিলাম। আমরা যখন ওই দিকতে গিয়েছিলাম, প্রথম দিকে আমরা অনেক মানুষজন দেখতে পেয়েছিলাম, কিন্তু এই দিকটাতে আমরা কাউকেই দেখতে পাচ্ছিলাম না। এইভাবে প্রায় 10 মিনিটের মতো হেঁটে যখন আমরা সামনে আসি, তখন একজন বৃদ্ধ মানুষকে দেখতে পাই। এই লোকটার গায়ে ছিল পুরাতন আমলের একটা জ্যাকেট। এই গরমের দিনেও সে জ্যাকেট পরেছিল। বিষয়টা একটু অদ্ভুত ধরনের। তখন আমার এক বন্ধু জিজ্ঞেস করে যে, দাদু, ঝর্ণা কোন দিকে? ওই লোকটা আমাদের দিকে হেসে দিয়ে বলে, তোমরা তো ভুলে এইদিকে চলে এসেছো। পিছনে গিয়ে অন্যদিকে যে খালটি গিয়েছে সেই দিকে ঝর্ণা। তোমরা আর সামনে যেও না, এই দিকটা বেশি ভালো না, এদিকে বন্য পশু আছে। আমার বন্ধুরা বলে আমরা আরও একটু সামনে যাই, দেখি ওখানে হয়তো পশু পাখি দেখতে পাওয়া যাবে। আমরা 3 জন একমত হয়ে সামনে হেঁটে চললাম। পেছন থেকে সেই বৃদ্ধ দাদু বলল, যেও না ওইদিকে, অনেক ক্ষতি হয়ে যাবে তোমাদের। ওনার কথা তখন তোয়াক্কা না করে আমরা
সামনে এগোতে লাগলাম। কখনো নিচু নিচু খাল, আবার পাহাড়, কখনো আমাদের খালের ভেতরে নামতে হয়, আবার কখনো পাহাড়ের উপরে উঠি। এইভাবে করে আমরা অনেক ভেতরে ঢুকে গিয়েছিলাম, কিন্তু আমাদের খেয়াল নেই যে এতটা ভেতরে যাওয়া আমাদের উচিত হবে না। অনেকটা পথ যাওয়ার পর আমরা একটি ঝর্ণা পাই, কিন্তু সেটাও বেশি বড় ছিল না। এই ঝর্ণার পরে আর কোনো খাল নেই, শুধু জঙ্গল আর পাহাড়, এবং এই পাহাড়গুলো বেশি উঁচু না। আমরা মূলত শহরে থাকতে অভ্যস্ত ছিলাম, তাই এই জঙ্গল পাহাড় আমাদের খুবই ভালো লাগছিল। আমরা জঙ্গলের দিকে হেঁটে চলছিলাম। ঠিক তখন আমার এক বন্ধু বলে, ওই দেখতো সামনে একটা ঘর দেখা যায়। তখন আমরা সেদিকে তাকিয়ে দেখতে পেলাম ছোট্ট একটি ঘর সেখানে। এই ঘরটি তৈরি করা ছিল সম্পূর্ণ জংলি গাছপালা দিয়ে। কৌতূহলবশত হয়ে আমরা তিনজনেই সেই ঘরটির সামনে যাই। গিয়ে দেখতে পাই সেখানে একজন বৃদ্ধ মহিলা বসে আছেন। আমরা তাকে দাদি বলে সম্বোধন করি। আমরা জিজ্ঞেস করি যে আপনি কি এখানেই থাকেন? সে উত্তর দেয়, হ্যাঁ আমি এখানেই থাকি। তোমরা এখানে কেন এসেছো? এদিকে তো কোনো মানুষজন আসে না। তিনি আমাদের বলেন যে আসো ঘরে এসে বসো, আমি তোমাদেরকে খাবার দিচ্ছি। আমরা ঘরের ভেতরে প্রবেশ করি। ঘরের ভেতরে ঢুকেই আমরা একটা অদ্ভুত বিষয় দেখি। আমরা দেখতে পাই ঘরের ভেতরে সেই বৃদ্ধ লোকটি বসে আছে, যাকে আমরা পেছনে ফেলে এসেছিলাম। এই ঘরের ভেতরে ঢুকে এমনটা মনে হয়েছে আমাদের যে এখানে কেউ কখনোই থাকেনি। চারদিকে মাকড়সার জাল। আমরা দেখতে পাই সেই বৃদ্ধ দাদু একটা পুরাতন খাটের উপরে শুয়েছিলেন, এবং ভয়ানক ব্যাপার, তার একটি পা তার শরীর থেকে পচে গিয়েছে, এবং সেখানে ভন ভন করে তার পায়ের উপরে মাছি উঠছিল। এমনকি তার গা ঘেঁষে মাকড়সার জাল ছড়িয়ে আছে। পুরো ঘরটায় মাংস পচা গন্ধে ছড়িয়ে আছে। তখন ওনাকে দেখে আমাদের মনে হচ্ছিল উনি 2, 4, 6 মাস একইভাবে ঘুমিয়ে আছেন, আর তার শরীরের উপর থেকে মাকড়সার জাল বুনেছে। তবে এই বুড়োটা ঘুমন্ত নাকি মৃত আমরা বুঝে উঠতে পারছিলাম না। তখন আমরা তার বুকের দিকে খেয়াল করি, কিন্তু তার বুক নিঃশ্বাসের সাথে ওঠানামা করছিল না। হঠাৎ আমার এক বন্ধু বলে উঠল, উপরে দেখো। আমরা দুজন উপরে তাকাতে যা দেখি তা ছিল খুবই ভয়ঙ্কর। আমরা দেখি জঙ্গলের লতা পাতা দিয়ে মানুষের মাথার খুলি সেখানে ঝুলানো রয়েছে। সেই সাথে ঝুলানো রয়েছে মানুষের কিছু হাড়গোড় এবং কঙ্কাল। তখন আমি বলে উঠলাম যে তোরা আমার পিছনে দৌড় দে। আমরা দৌড় দিতে যাব, ঠিক তখনই সেই বুড়িটা এসে বলে উঠল, অনেক দিন পরে মানুষ পেলাম, আজ মন খুলে রক্ত খাবো। এই বলে সেই বৃদ্ধ মহিলা আমার এক বন্ধুর দিকে হাত বাড়ায়, এবং ঠিক সেই মুহূর্তে সেই বৃদ্ধ লোকটা যিনি ঘুমিয়েছিলেন তিনি জেগে উঠলেন, এবং অদ্ভুত রকমের এক হাসি তার মুখে। ওই বৃদ্ধা মহিলা যখন আমার বন্ধুর দিকে হাত বাড়ায়, ঠিক তখন আমি তাকে ধাক্কা দিয়ে তিনজনে দৌড় দিলাম। আমি একবার পেছনে তাকিয়েছিলাম। এক পলক আমি দেখেছিলাম অদ্ভুত এক বিষয়। ওই বৃদ্ধা মহিলা আর আগের চেহারায় নেই। সে কি ভয়ঙ্কর এক চেহারা তার। হাতে বড় বড় নখ, একটি চোখ অন্ধ। সে আমাদের পেছনে পেছনে হেঁটে আসছে, আর আমরা প্রাণপণে দৌড়চ্ছি। আমরা ভয়ে একটি বড় রকমের ভুল করে ফেলেছিলাম। আমরা যেই দিক থেকে
এসেছিলাম সেই দিকে না দৌড়ে সামনের দিকে দৌড়তে লাগলাম। আমরা প্রায় একটানা 30 মিনিটের মতো দৌড়িয়েছি। তবে আমরা যে নির্দিষ্ট কোন দিকে যাচ্ছি সেটা বলতে পারছিলাম না। হঠাৎ আমরা সামনে একটি বড় গাছ দেখতে পাই। ওই গাছের কাছে গিয়ে আমরা তিনজনেই জোরে জোরে হাঁপাতে থাকি। ঠিক তখন দেখতে পেলাম আমার সেই বন্ধুর হাত থেকে রক্ত পড়ছে। ওই বৃদ্ধা যখন তার হাতে থাবা দেয় তখন তার নখ তার হাতের মধ্যে ঢুকে যায়। আমি পকেট থেকে রুমাল বের করে তার হাত বেঁধে দেই। আর ওদিকে আমাদের বন্ধুরা এবং আমাদের শিক্ষকরা আমাদের খুঁজে না পেয়ে টুরিস্ট পুলিশের সাহায্য নেয়। টুরিস্ট পুলিশ নিয়ে আমাদের খোঁজ করতে বের হন তারা। আমরা পিকনিকে গিয়েছিলাম জানুয়ারি মাসের 26 তারিখ, কিন্তু শিক্ষকরা ও টুরিস্ট পুলিশ আমাদের যেদিন খুঁজতে বের হন সেদিনের তারিখটা ছিল ফেব্রুয়ারির 1 তারিখ। আমরা এই 5 দিন এই জঙ্গলে থেকেছি, অথচ একটি রাতও আমাদের সামনে আসেনি। আমাদের মনে হয় আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে ঘুরেছি। কি এক অদ্ভুত মায়াজালে আমরা আটকে গিয়েছিলাম। আমাদের শিক্ষকরা আমাদের খুঁজে না পেয়ে আমাদের বন্ধুবান্ধব এবং তারা নিজেরা আমাদের খুঁজতে বের হন। সেদিন রাত হয়ে গেলে শিক্ষকরা বিষয়টি পুলিশকে জানান, কিন্তু পুলিশরা পুরো খইয়াছড়া ঝর্ণাসহ আশেপাশের সকল পাহাড়ের ঝর্ণায় জঙ্গলে আমাদের খুঁজেছেন, কিন্তু কোথাও আমাদের পাননি। তবে এবার যখন পুলিশেরা আমাদের পেয়েছে তারা খুবই অবাক হন। তারা নাকি এই দিকটায় আমাদের অনেক খুঁজেছেন। আমরা তখন সেই পুলিশদের সেই গাছপালা দিয়ে তৈরি ওই ঘরটির কথা জানালাম, কিন্তু তারা বলে এমন কোনো ঘর এই জঙ্গলে নেই, এই জঙ্গল তাদের মুখস্থ। এরপর আমরা শহরে চলে আসি। সত্যি এখনো সেই বৃদ্ধ মহিলা এবং সেই বৃদ্ধ লোকটির কথা মনে পড়লে গা শিউরে ওঠে। ঢাকায় এসে আমরা তিনজনেই জ্বরে আক্রান্ত হই। আমাদের এলাকার মসজিদের হুজুর আমাদের পানি পড়া দিলে আমরা তা খাই এবং পরে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে আমরা সুস্থ হয়ে যাই। প্রিয় লিসেনার্স, এই ছিল তরিকুল ইসলাম ভাইয়ের পাঠানো আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।